আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া বলেছেন মির্জা ফখরুল, বিদেশ নেওয়ার অনুমতি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব পাস, বাংলাদেশের স্বস্তি, বড় সুখবর বললেন পররাষ্ট্রমন্ত্রী। সীমিত সিলেবাসে এইচএসসি শুরু 2রা ডিসেম্বর। এবার পরীক্ষার্থী 14 লাখ। 25 নভেম্বর থেকে 3রা জানুয়ারি বন্ধ থাকবে কোচিং সেন্টার। বাড়তি ভাড়াসহ রাজধানীতে সিটিং গেটলক বাসে নৈরাজ্য, ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভ, ডিজেলের দামের অজুহাতে নাটক বললেন আনু মোহাম্মদ। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 কাল, বাবর আজমদের অভিজ্ঞতার সাথে মাহমুদুল্লাহদের তারুণ্যের লড়াই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে 20 নভেম্বর রাজধানী সহ সারা দেশে গণ অনশন পালন করবে বিএনপি। আজ বিকেলে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে জাতীয় সংসদে দেওয়া আইনমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের কাছে আবেদন করা হয়, কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সংবাদ পায়নি বিএনপি চেয়ারপারসনের পরিবার। উল্টো আইনের নানা ব্যাখ্যা দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছে সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। ল মিনিস্টার সাহেব পার্লামেন্টে যে বক্তব্যটা দিয়েছেন যে আপনার আইন নেই, এটা সঠিক নয়। এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন যে এইভাবে এটা দেওয়া হয়েছে, এটা সঠিক নয়। আপনার ফৌজদারি দণ্ডবিধির 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্তযুক্তভাবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই। বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবিতে কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন এবারকার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অর্থাৎ সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশে যাওয়ার অনুমতির জন্য বিএনপি দলীয় সংসদ সদস্যদের দাবি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনগতভাবে কোনো মতেই সম্ভব নয়। পোস্ট কোভিডের পর ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে চরম অবনতি দিকে যাচ্ছে, যা তাকে দিনে দিনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, নেত্রীর পরিবার থেকে 5 বার আবেদন করা হয়েছে, দল থেকে বারবার আবেদন করছি আমরা। আমাদের আবেদন অতি দ্রুত জামিন দিয়ে 2-1 দিনের মধ্যে বিদেশে চিকিৎসার জন্য ম্যাডামকে পাঠানো হোক। মাননীয় স্পিকার, আমি বারবার একটা কথা বলছি, বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি আমাকে দেখাতে পারেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে আসম আব্দুর রব সাহেবকে কারাগার থেকে ওনারা জার্মানিতে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। কোন ধারায় পর পাঠিয়েছিলেন আমি জানি না, তখন মার্শাল ল ছিল। মার্শাল লর ধারা তো আর ফৌজদারি কার্যবিধির আধার ধারার সাথে চলে না। ওনারা যথেচ্ছা করেছেন, তাই বলে আজকে আইনের শাসন যেখানে আছে সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। ওনারা বারবার
এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনটা দেখলেই হয়। আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে তার উপর বারবার হামলা হচ্ছে। নবগঠিত গণ অধিকার পরিষদকে সরকারের জন্য হুমকি মনে করছে বলেও মনে করেন তিনি। বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূর বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার মানে মাওলানা ভাসানীর আদর্শের উপর আঘাত। বিভিন্ন সময়ে অন্তত 20 বার হামলার শিকার হওয়ার কথা উল্লেখ করে নূর বলেন, প্রতিটি ঘটনার পর সরকার বিচারের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেন, ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তার জীবন বাঁচিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই হামলার ঘটনায় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। ছাত্রলীগের নেতা নিবিড় পাল এবং মানিক শীল, যারা দুজন ওই বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ছাত্র মোশাররফ হত্যাকাণ্ডের আসামি, তারাই হামলার নেতৃত্ব দিয়েছিল। এবং তারা যেহেতু পূর্বেও হত্যাকারী হিসেবে চিহ্নিত, আমাদের মনে হয়েছিল, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে ফিল হয়েছিল যে আমার বোধহয় এখানেই জীবন শেষ হয়ে যাওয়ার পথে। কারণ এর আগেও আমি 19 বার হামলার শিকার হয়েছে, আপনারা দেখেছেন। একটা হামলার ঘটনারও নিরপেক্ষ তদন্ত কিংবা বিচার হয় নাই। গতকালকের ঘটনাটা যে কত জঘন্য, একটা মাজারে ফুল দিতে গিয়ে যে আক্রমণ হবে আমাদের দলের উপর, এটা একটা জিনিস প্রমাণ করে যে আমাদের দলকে এই সরকারের কিছু মানুষ ভয় পায়। ঠিক আছে, কারণ আমরা জোর গলায় অনেক কিছু বলি যেটা অনেকে বলতে হয়তো চায় না বিভিন্ন কারণে। সাম্প্রতিককালে দেশের প্রতিটি অঘটনের সাথে বিএনপি ও তাদের সাম্প্রদায়িক দোসররা জড়িত অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা নিন্দনীয় উল্লেখ করে হামলাকারীদের পরিচয় যাই হোক আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শুক্রবারের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতাদের আবারও সতর্ক করেন তিনি। টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য তার। নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলা দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ হামলার ব্যাপারে তদন্ত চলছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। ওবায়দুল কাদের বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রধান বাধা বিএনপি। দলটির নির্বাচন বিমুখতা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি বলেও মত তার। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না, আর সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, উস্কানি দিয়ে নানান ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে চায়। সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সাথে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বিষয়ে আওয়ামী লীগ মানবিক, তবে বিএনপি তার স্বাস্থ্যের চেয়ে এ নিয়ে রাজনীতিতেই বেশি ব্যস্ত। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। কেন বিদেশে পাঠাতে হবে সেটাও বলতে পারে না, কোন দেশে পাঠাতে চান চিকিৎসার জন্য সেটাও বলে না। তার মানে এটা হচ্ছে তাদের জন্য একটা সরকারের বিরুদ্ধে একটা অহেতুক একটা ইস্যু মানে প্রচারণা করা। বেগম খালেদার চিকিৎসা নিয়ে তাদের উদ্বিগ্ন না, তাদের মূল জায়গাটা হচ্ছে রাজনীতি করার জন্য এই ইস্যুটাকে তারা সবসময় তুলে ধরতে চায়। সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি ভবিষ্যতে ইউপি নির্বাচনে সহিংসতা এড়াতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান আওয়ামী লীগের এই নেতা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলেও তারা তাকে স্মরণ করে না। এই মজলুম জননেতার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, মাওলানা ভাসানী কিংবদন্তি, তিনি সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলেছেন। ওনাকে মজলুম জননেতা বলা হয়। উনি গরিব, কৃষক, শ্রমিক, দুঃখী, মেহনতি মানুষের অধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন এবং তিনি কোনো সময় ক্ষমতা লোভী ছিলেন না। এই বাংলাদেশের স্বাধীনতার জন্য একমাত্র প্রধান নেতা তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা যদি তাদের উত্তরসূরি হই, তাহলে সেই স্বপ্নকে, সেই চিন্তাকে, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে। আমাদের এমন একটা আন্দোলন গড়ে উঠুক যে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হোক এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হোক। এই দুঃসময়ে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাওলানা ভাসানী সম্পর্কে জানতে এবং তার আদর্শকে ধারণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। একটা অসাধারণ ব্যক্তিত্ব, একদিকে একজন মাওলানা, অন্যদিকে তিনি একজন সমাজতন্ত্রের বিশ্বাসী মানুষ, যিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে নিয়ে একটা বিশাল সংগঠন গড়ে তুলেছিলেন। সেই মাওলানা ভাসানীকে আজকে অনেকেই স্বীকার করতে চায় না। যাদের জন্ম হয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে, এই আওয়ামী লীগ, তারাই মাওলানা আব্দুল ভাসানীকে নাম উচ্চারণ পর্যন্ত করে না। এটা অবশ্য তাদের আপনার চরিত্রগত ব্যাপার। তারা নিজেদের নেতাদেরকেও তারা মনে করতে চায় না। ৭১ সালের যুদ্ধে সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকেও তারা মনে করে না। স্বাধীনতার ৫০ বছরের সব অর্জন সরকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গাদের সুরক্ষায় ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। ২০১৭ সালে সংকট শুরুর পর প্রথমবারের মতো রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল জাতিসংঘে। তথ্যটি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন। ইইউ ও ওআইসির আনা প্রস্তাবে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, আর্জেন্টিনা সহ ১৬০টি দেশ, যা ২০১৭ সালের পর থেকে সর্বোচ্চ। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়, মানবিক সহায়তা ও করোনা টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশের উদারতা ও মানবিকতা প্রকাশ পেয়েছে বলে জাতিসংঘে এর ভূয়সী প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয় এতে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রেজলিউশন পাস হওয়ার ঘটনাকে দেশের জন্য বড় সুখবর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তবে এটি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে বিশেষ কোনো ভূমিকা রাখে না বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই প্রথম তারা চুপ ছিল। এর আগের রেজলিউশনগুলোতে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কোনো কথাই থাকতো না, থাকলেও কোনো না কোনো সদস্য দেশ ভেটো দিত। এবারই প্রথম সর্বসম্মতিক্রমে রেজলিউশন পাস হলো। রোহিঙ্গা সংকট সমাধানের পথে এটা একটা বড় পদক্ষেপ। আব্দুল মোমেন বলেন, চীন ও রাশিয়া সহ সব দেশে এই সংকটে শান্তিপূর্ণ সমাধান চায়। তারাও বলছে রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে ফেরত যাক। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে নানা পরামর্শ আসে এই সেমিনারে। এটা গুড নিউজ আমাদের জন্য যে যারা আগে বাধা দিত, যেমন চায়না কিংবা রাশিয়া, তারা কিন্তু চুপ করে আছে। এবং দ্যাট মিন দ্যার ইজ দে অলসো ওয়ান্ট, রাশিয়া, চায়না সবাই চায় এই রোহিঙ্গাদের আপনার সমস্যা দূর হোক। রাশিয়ার সাথে আমার আলাপ হয়েছে এবং চায়নার তো আলাপ, তাদের টুক সাম ইনিশিয়েটিভ যে তাদের স্বদেশে দে মাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি for a better future. It has a pressure on that particular country. Security Council resolution is mandatory. Security Council আমরা এখনো রেজলিউশন পাস করতে পারিনি। আমরা আশাবাদী আগামীতে আমরা সেইখানে কিছুটা অগ্রসর হতে পারবো। দীর্ঘ বিরতির পর সংক্ষিপ্ত সিলেবাসে ২রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এবছর প্রায় 14 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন, সরকারের নেওয়া ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আগামী 25শে নভেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সেশন জট যেন না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে সরকার। করোনার প্রভাবে প্রায় 1.5 বছর বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 2020 সালে নেওয়া যায়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির উন্নতিতে সংক্ষিপ্ত সিলেবাসে এবছর এইচএসসি পরীক্ষা নিচ্ছে সরকার। আগামী 2 ডিসেম্বর থেকে 9টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হবে পরীক্ষা। এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের প্রস্তুতির বিভিন্ন বিষয় জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, 2020 সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার নম্বর এবং সময় কমিয়ে আনা হয়েছে। প্রশ্নপত্রে যাহাই থাকুক না কেন, পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক 6-10-2021 তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুসরণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। মানবিক ও ব্যবসা শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 15 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 15 মিনিট। আগামী বছরের পরীক্ষা ও সেশন জট নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, বই উৎসব না হলেও বছরের শুরুতেই পাঠ্য বই পাবেন শিক্ষার্থীরা। বৈশ্বিক অতিমারির কারণে আমরা বেশ কয়েক মাস পিছিয়ে গেছে আমাদের সব পরীক্ষা। তারপরও আমরা পরবর্তী পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কোনো সেশন জট যেন না হয় তার আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2021 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 25 নভেম্বর 2021 থেকে 3রা জানুয়ারি 2022 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনে অভিভাবক সহ সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা অমান্য করে রাজধানীতে গণপরিবহনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সেটিং গেটলক বাসও চলছে অহরহ। এদিকে হাফ পাসের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বেলা 11টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই সময় তারা সাভার, গাবতলী, মিরপুর ও মোহাম্মদপুরগামী বাসে হাফ পাসের স্টিকার লাগিয়ে দেয়। সড়কে যানজট তৈরি হলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা শিক্ষার্থীদের সরিয়ে নেন। শনিবারের মধ্যে এই দাবি বাস্তবায়নে পরিবহন মালিকদের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টের একটাই দাবি, হাফ ভাড়া মানতে হবে। তারা বলছে যে আমাদের ডিজেল চালিত, হ্যান্ড চালিত, ত্যান চালিত, আমাদের হাফ পাসের এই দাবিটা মানতে হবে। বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান চলা সত্ত্বেও রাজধানীর সড়কে অহরহ গেটলক বাস চলতে দেখা যায়। যাত্রীরাও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন। যেটা 25 টাকা ছিল সেটা এখন তারা 40 টাকাও নিচ্ছে। এখন ভাড়া নিয়ে মোটামুটি হয়রানি করা হচ্ছে সব জায়গায়। তবে পরিবহন চালক, স্টাফরা যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেন। আগে গেট খোলা থাকলে মামলা টামলা দিত, এই কারণে আমরা গেট লাগাই। এখন এটা যে নতুন করে করছে আমরা তো আর জানি না। গণপরিবহনের সরকার নির্ধারিত নতুন চার্ট অনুযায়ী ভাড়া আদায়, বাসে চার্ট থাকা, গেটলক সিটিং বন্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এইসব নির্দেশনা অমান্যকারী পরিবহনগুলোকে অর্থদণ্ডও দেয়া হয়। ভাড়ার চার্ট যেগুলো আছে সেগুলো হলো পজিশন মতো নাই, সে একটা কারণ দেখালো। আর হচ্ছে আমার আরেকটা ব্যানার ছিল, সেই ব্যানারটা বন্ধ হয়ে যাওয়াতে আমার ওই ব্যানারের গাড়িগুলো এই রোডে আমার এই ব্যানারে চালানো হচ্ছে। তো বললো যে এটা নাকি রোড ভায়োলেশন হয়েছে, সেজন্য এইখানে 2000 টাকা জরিমানা হয়েছে। 10-12টা গাড়িতে আমরা পানিশমেন্ট দিয়েছি, সেগুলো ছিল ভাড়া সংক্রান্ত অভিযোগ এবং ভাড়ার চার্ট না থাকার জন্য। ভাড়া নিয়ে যাত্রী পরিবহন শ্রমিকদের এই বাকবিতণ্ডা বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনের বিষয়টি নজরদারি করা হচ্ছে। বিআরটিএ পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে বৈঠক করে নতুন ভাড়া নির্ধারণ করেছে। কোনো জটিলতা থাকার কথা নয়। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সাথে হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই। এই দাবি তাদের পুরনো, যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তারা যদি কেউ এর চেয়ে বেশি ভাড়া নেয়, অবশ্যই আমরা তারা আইনের আওতায় নিয়ে আসবো। আর আমরা এখন দেখছি যে তারা কিভাবে এটা ফলো করছে। ডিজেলের দাম ও বাস ভাড়া বাড়ানো একটি নাটকের অংশ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। তিনি বলেন, বলা হচ্ছে দাম না বাড়ালে ডিজেল ভারতে পাচার হয়ে যেতে পারে, অথচ ভারত থেকে ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। যারা সরকারে আছেন তারা জনগণের বিষয়টি মাথায় না রেখে সিন্ডিকেটের কথা মতো ভাড়া বাড়িয়েছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সিটিং সার্ভিস ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। এতে বলা হয়, ঢাকার পরিবহন মালিক সমিতি নেতারা কথিত সিটিং সার্ভিস বন্ধ নিয়ে ইঁদুর বিড়াল খেলায় মেতে উঠেছেন। যাত্রীদের জিম্মি করে 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া আদায়ের পায়তারা করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। অনতিবিলম্বে একসাটিয়ে বাড়ানো গণপরিবহন ভাড়া বাতিল করে যাত্রী প্রতিনিধি সমন্বয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা, বাসে বাসে ভাড়ার তালিকা প্রদর্শন করে তালিকা অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ও মানবাধিকার কর্মী নূর খান লিটন ডিজেলের দাম বাড়ানো এবং এর ফলে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। নানান সময় মালিকদের সিন্ডিকেটের চালাকির কারণে আমাদের পকেট থেকে টাকা কিভাবে নিয়ে লুট করা যায় সেই চেষ্টাটি করেছেন, এবং এই লুটের ভাগিদার শুধুমাত্র কিন্তু ওই মালিক একা না। এই লুটের ভাগিদার সরকারের বিভিন্ন স্তরে যারা আছেন, যারা এই বিষয়টিকে দেখভাল করার কথা জনগণের পক্ষ থেকে, তারা কিন্তু ভাগগুলো পাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনেও এই টাকার ভাগ যাচ্ছেন নানান কৌশলে। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে পুরোটাই একটা সাজানো নাটকের মতো ছিল। ডিজেলের দাম বাড়ালে যে বাসের দাম বাড়ানোর চাপ আসবে, এটা জানা কথা। তো জানা কথা থাকলে এটা তো আগে থেকে প্রস্তুতি এবং আলোচনা থাকা দরকার ছিল। মন্ত্রীদের মুখে প্রায়ই শুনি যে বাংলাদেশ সিঙ্গাপুর হচ্ছে, নিউজিল্যান্ড হচ্ছে, সুইজারল্যান্ড হচ্ছে, ইউরোপ হচ্ছে, আমেরিকা হচ্ছে। এই কোন দেশে পাবলিক ট্রান্সপোর্টের এরকম অবস্থা? পাবলিক ইন্টারেস্ট যেখানে আছে সেখানে সরকার নাই। যেখানে কিছু লোকের ইন্টারেস্টের ব্যাপার, সেখানে সরকার তার সমস্ত শক্তি দিয়ে, তার বল প্রয়োগ দিয়ে সরকার আছে। প্রধানমন্ত্রী বলেছেন 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই অঙ্ক তিনি কোথায় পেলেন আমি জানি না, কারণ বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মিনিস্ট্রি, তাদের কোনো হিসাবের মধ্যে 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ডিজেলে, এরকম কোনো হিসাব নাই। ভারতে যে ডিজেলের দাম বেশি বলে আপনি এখানে ডিজেলের দাম বাড়াচ্ছেন, তাহলে ভারত থেকে ডিজেল আমদানি করার কি যুক্তিটা? আমদানি করছে কিন্তু, এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাচ্ছে। ভারতের সমস্ত তেল কোম্পানি তারা বাংলাদেশে তারা বিশেষ মনোযোগ দিয়ে কাজ করছে। সংবাদ সম্মেলনে একচেটিয়া বাড়ানো গণপরিবহনের ভাড়া বাতিল করে ন্যায় ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ, বাসে বাসে ভাড়ার তালিকা টাঙানো সহ সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিতের দাবি জানানো হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার আগ্রহী হলেও এই মেয়াদে নির্বাচন কমিশন আইন হচ্ছে না, আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাচন কমিশন আইনের রূপরেখা গ্রহণ করে তিনি একথা জানান। রাতে আইনমন্ত্রীর বাসভবনে খসড়া নির্বাচন কমিশন আইনের একটি রূপরেখা জমা দেন সুশাসনের জন্য নাগরিক সুজন প্রতিষ্ঠানটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ডক্টর শাহদিন মালিক, অধ্যাপক রুবায়েত ফেরদৌস সহ 6 সদস্যের প্রতিনিধি দল আইনমন্ত্রীর কাছে তা উপস্থাপন করেন। আমরা আরও যেটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, ওখানে একটা সার্চ কমিটি থাকবে, একটা অনুসন্ধান কমিটি, ওতে সব ধরনের প্রতিনিধিত্ব থাকবে। ওখানে আমরা সুপারিশ করেছি 3 জন সংসদ সদস্য, একজন সরকারি, একজন লিডার অফ দি হাউস, আরেকজন লিডার অফ দি অপোজিশন, আরেকজন যে সংসদের যে 3য় বৃহত্তম দল তাদের একজন প্রতিনিধি, এবং একই সাথে আমরা সুপারিশ করেছি যে নাগরিক সমাজের অন্তত একজন জনপ্রতিনিধি থাকে, গণমাধ্যমের যেন একজন প্রতিনিধি থাকে, এবং তারা যেন স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে। সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ দিলে জনগণের আস্থা তৈরি হবে বলে মনে করে সুজন।
এই স্বচ্ছ প্রক্রিয়ায় যদি নির্বাচন কমিশন হয়, আমাদের বিশ্বাস যে এই নির্বাচন কমিশনের উপরে দেশের সবার আস্থা থাকবে। তবে মন্ত্রী মনে করেন তাড়াহুড়া করে এ ধরনের একটি স্পর্শকাতর আইন প্রণয়ন ঠিক হবে না। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটা আইন করার চিন্তাভাবনা সরকার করছে এবং এই চিন্তাভাবনাকে অবশ্যই এই আজকে যে ওনারা এটা দিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। এটা আমি ওনাদের ওটাও আমরা দেখব। তাড়াহুড়া করে আইন করাটা সঠিক হবে না। এটা আজকের জন্য আইন করা হবে না, আগামীকালকের জন্য আইন করা হবে না। এটা বাংলাদেশে আইনটা স্থায়ী থাকবে, এইভাবেই আইনটা করা হবে। আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। মুশফিকুর রহিম বাদ পড়েছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। এতে নিজের কোনো হাত নেই বললেন বাংলাদেশের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা কঠিন হবে, তবে তরুণদের সুযোগ নিজেদের প্রমাণ করার। অন্যদিকে এই সিরিজে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুক্রবার মিরপুরে টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বাংলাদেশের ক্রিকেট মানেই শাখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। টি-20 বিশ্বকাপের ব্যর্থতায় নতুনভাবে দল গড়তে পরীক্ষা নিরীক্ষায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য দলে নতুন মুখ 6 জন। এর মাঝেই মুশফিকের মন্তব্য, তাকে বিশ্রাম নয় স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে। অধিনায়ক টিম ম্যানেজমেন্টেরই অংশ, যদিও নিজের ক্ষোভ প্রকাশেও অসহায় মাহমুদুল্লাহ রিয়াদ। আমার অবস্থান সম্পর্কে যদি এখন আমি কথা বলতে যাই তাহলে এখন অনেক কিছুই বলা হবে এবং এটা অনেক ভেতরের কথা। আই হোপ এই জিনিসটা আমার কাছে মনে হয় না এখন বলা উচিত বা অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে। এবং আমার কাছে প্রবলেম মনে হয় যে এই মুশফিক রিলেটেড কোশ্চেনে বেস্ট আনসার দিতে পারবে টিম ম্যানেজমেন্ট। সিরিজ শুরুর আগে খেলার বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলতে হয়েছে রিয়াদকে। ঘরের মাঠে আগের 2 সিরিজের সাফল্যের পরও জোর গলায় সিরিজ জয়ের ঘোষণা দিতে পারছেন না টাইগার অধিনায়ক। তবে নতুনদের উপর ভরসা রাখছেন তিনি। যদি আপনি সক্ষমতার কথা বলেন, সেদিক থেকে আমার পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর। দেওয়ালে ক্যাপেবল, এই জন্যই তারা ওই অপরচুনিটি পেয়েছে। বাট আমি আগেই যেটা বললাম যে চ্যালেঞ্জিং হবে, বেশ চ্যালেঞ্জিং হবে। মানে আমরা আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং উই হ্যাভ টু বি লাইক ভেরি অ্যাওয়্যার। বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা পাকিস্তানের। বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি, তারপরও প্রশংসায় ভাসছেন বাবর আজমরা। বিশ্বকাপের পারফরমেন্স এই সিরিজে ধরে রাখার চ্যালেঞ্জ তাদের। আগামী বিশ্বকাপের আগে পরীক্ষা করতে চান সাইড বেঞ্চের শক্তিও। মিরপুরের উইকেটে টাইগারদের নিয়েও আছে চিন্তা। আগামী বিশ্বকাপের জন্য আমাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখা দরকার। একই সাথে যে টিমটা তৈরি হয়েছে সেটাও ধরে রাখা প্রয়োজন। এখানকার উইকেটে খেলা খুবই কঠিন। বাংলাদেশকে তাদের মাঠে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তারুণ্যের ভিড়ে নতুন বাংলাদেশকে দেখা যাবে নাকি পরীক্ষা নিরীক্ষার ফল বুমেরাং হবে? প্রথম ম্যাচে স্বাগতিক দলকে নিয়ে আছে সেই শঙ্কাও। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় সবশেষ আরও 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় 3 জন, চট্টগ্রামে 1 জন এবং রংপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,939 জন। গত 24 ঘন্টায় 19,507 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 244 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,73,458। তবে দেশের 34 জেলায় কেউ করোনা শনাক্ত হয়নি। সবশেষ 294 জন সুস্থ হয়ে মোট সুস্থতার সংখ্যা 15,37,518 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 1.25, সুস্থতার হার 97.72 এবং মৃত্যুর হার 1.78 ভাগ। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব বড় শহরগুলোর বিদ্যুৎ সহ সব ধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা হচ্ছে, জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর একটি হোটেলে রিহাব চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শহরের সৌন্দর্য ও ঝুঁকি এড়াতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2-2.5 বছরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। এজন্য বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা 1.5 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী মহানগরী। এর আগে তিনি রিহাব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবগুলো আমরা মাটির নিচে নিয়ে যাচ্ছি।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। বরিশাল ডিসি ঘাট এলাকার একটি রেস্টুরেন্টে ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়ার জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কর্মী সভাটি ঝালকাঠিতে হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়। পরে স্থান পরিবর্তন করে বরিশালে হয় সভাটি। এতে 41 সদস্যের ঝালকাঠি মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়। আর যে আমাদের দেশটা ভীষণ রকম অসুস্থ, এই সরকার তো তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি তার কিছু হয়ে যায়, দায় দায়িত্ব দিয়ে সরকারকেই বহন করতে হবে, কারণ এটা মানবিক বিচার। তার ভীষণভাবে অসুস্থ মানুষের তো জেল হবে, জুলুম হবে, সবই হবে, কিন্তু চিকিৎসাও তো হবে। আর যে মামলায় উনি জেলে আছেন, এটা মিথ্যা মামলা। বাংলাদেশ বিমান বাহিনীর 49তম নতুন বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শমশেরনগরের রিক্রুটার্স ট্রেনিং স্কুলে। এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ ও কৃতি রিক্রুটারদের মাঝে ট্রফি বিতরণ করেন তিনি। পরে নতুন বিমান সেনা সদস্যদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, বাংলার আকাশ মুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন মানবিক দায়িত্ব পালনেও নিষ্ঠার সাথে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট 626 জন বাহিনীতে নতুন করে অন্তর্ভুক্ত হলো। জাতির পিতার অপরিসীম প্রজ্ঞা ও দূরদৃষ্টিকে সামনে রেখে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি আজ পৃথিবীর আধুনিক একাডেমিগুলির মধ্যে অন্যতম। প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তির যোগান দিতে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নরসিংদীর রায়পুরায় বহুল আলোচিত লিপা আক্তার নিপা হত্যার ঘটনায় সুজন ও জহির নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তবে মামলার প্রধান আসামি আমিনুল পলাতক রয়েছে। বৃহস্পতিবার পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিপার বিয়ের আগে থেকে প্রতিবেশী আমিনুলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক আমিনুল নিপার স্বামীর কাছে প্রেমের কথা জানিয়ে দিলে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ সময় সে আবার নিপার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অন্তঃসত্ত্বা হলে নিপা আমিনকে বিয়ের চাপ দেয়। পিবিআই আরও জানায়, বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে নিপাকে হত্যার পরিকল্পনা করে সে। গত বছরের প্রথম রোজার দিন বিয়ে করার কথা বলে নিপাকে নৌকায় করে মেঘনা নদীতে নিয়ে হত্যা করে তার লাশ পানিতে ভাসিয়ে দেয়। পুলিশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করলে পরে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশের অর্ধেকের বেশি জনগণ মানসম্পন্ন স্যানিটেশন পান না। সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের উপর জোর দেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে গোলটেবিল বৈঠক হয়। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর সাদমান সাদিকিন, ভূমিজের প্রতিষ্ঠাতা ও সিইও ফারহানা রশিদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও অমানবিক আচরণ করছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি তেল গ্যাসের দাম ও বাস ভাড়া বাড়ায় ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাপানের বিশ্বখ্যাত ফুজি ফিল্ম বিজনেস ইনোভেশনের অফিস মাল্টিফাংশন প্রিন্টারের প্রথম ও একমাত্র সরবরাহকারী হতে যাচ্ছে বাংলাদেশের জিএমই গ্রুপ। সামনের মাস থেকে বাজারে পাওয়া যাবে এই অফিস প্রিন্টারের দুটি মডেল। আকারে ছোট ও ওজনে হালকা প্রিন্টারগুলো বহুমুখী কাজে ব্যবহারে অধিক সাশ্রয়ী বলে জানিয়েছেন জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার চৌধুরী হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ফুজি ফিল্মের ভাইস প্রেসিডেন্ট কেন সুগিয়ামা। দেশের বাজারে প্রথম অ্যান্ড্রয়েড টিভি আনতে যাচ্ছে প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান আইটেল। রাজধানীর এক হোটেলে বর্ণিল অনুষ্ঠানে এ ঘোষণা দেন ট্রানশন বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালক শ্যামল শাহ। প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেজানুল হক ও আইটেল টিভির হেড অব সেলস জ্যাক পাই সহ অনেকে।
ঢাকা দক্ষিণের ৫ নং ওয়ার্ডে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয়েছে। সংঘের সভাপতি অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাথেরো। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুইটমোর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সহ অনেকে। দেশের ৬১ জেলায় বেক্সম্যান বিস্কিট ফেস্টিভ্যাল করতে যাচ্ছে আকিজ বেকার্স লিমিটেড। শুক্র ও শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর হবে এর প্রথম আসর। ২৬ ও ২৭ নভেম্বর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে ও ৭ ও ৮ জানুয়ারি লালবাগের শহীদ আব্দুল আলিম মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় আসর। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ফেস্টিভ্যালের পরবর্তী স্থান ও তারিখ জানা যাবে বেক্সম্যানের ফেসবুক পেজে। এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক শেখ জামিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিশন তাজুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া বলেছেন মির্জা ফখরুল বিদেশ নেয়ার অনুমতি আবারও নাকচ করে দিলেন আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস, বাংলাদেশের স্বস্তি, বড় সুখবর বললেন পররাষ্ট্রমন্ত্রী। সীমিত সিলেবাসে এইচএসসি শুরু ২রা ডিসেম্বর, এবার পরীক্ষার্থী ১৪ লাখ। ২৫শে নভেম্বর থেকে ৩রা জানুয়ারি বন্ধ থাকবে কোচিং সেন্টার। বাড়তি ভাড়াসহ রাজধানীতে সিটিং গেটলক বাসে নৈরাজ্য, ছাত্রদের প্রতিবাদে বিক্ষোভ, ডিজেলের দামের অজুহাতে নাটক বললেন আনু মোহাম্মদ। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 কাল, বাবর আজমদের অভিজ্ঞতার সাথে মাহমুদুল্লাহদের তারুণ্যের লড়াই। এছাড়া এখনকার মতো পরের সংবাদ রাত ১টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।